উর্মিলার বিষাক্ত কথাগুলো তীরের মতো ফালাকের কলিজায় গেঁথে গেছে। ড্রয়িং রুমের গুমোট পরিবেশ থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে ফালাক উপরে নিজের রুমে চলে এলো। ওর মাথাটা বন বন করে ঘুরছে, চারপাশে দেয়ালগুলো যেন ওকে গিলে খেতে আসছে। বিছানার এক কোণে বসে ফালাক নিজের 2 হাতে মাথা চেপে ধরল। উর্মিলা বলেছিল, প্রথম ভালোবাসা ভোলা যায় না। এই একটা বাক্য ফালাকের সাজানো স্বপ্নগুলোকে তাসের ঘরের মতো উড়িয়ে দিচ্ছে। আয়নায় নিজের ফ্যাকাশে মুখটার দিকে তাকালো। সাত কি তবে সত্যিই উর্মিলার অভাব পূরণ করতেই ওকে আঁকড়ে ধরেছে? সময় যেন কাটতেই চাইছে না। ইফতারের সময় হয়ে এলো। সাত সকালে বলে গিয়েছিল আজ বন্ধুদের সাথে বাইরে ইফতার করবে, ফিরতে দেরি হবে। রিমা আর নীলা ফালাকের অবস্থা বুঝতে পেরে ওকে এক মুহূর্তের জন্য একা ছাড়ছে না। ওরা ফালাককে একরকম জোর করেই রিমার ঘরে নিয়ে গেল। নীলা বলল, ভাবি তুমি ওই ডাইনির কথায় কান দিও না তো, ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে সেটা আমরা সবাই জানি। রিমা বলল, ঠিক বলেছ, উর্মিলা আপু তো হিংসা এসব বলছে, তুমি খেয়ে নাও, রোজা রেখেছ, শরীর খারাপ করবে তো। ফালাক ম্লান হাসল, কিন্তু ওর মনের ভেতরে তখন ঝড় বইছে, শুধু অপেক্ষা করছে সাদের জন্য। এদিকে নিচে সাদের মা বড্ড অস্থির হয়ে আছেন। সাদের ছোট খালা জেদ ধরেছেন আজ রাতটা এখানেই থাকবেন। সাদের মা মনে মনে খুব চাইলেন উর্মিলার মতো একটা অতীত এই বাড়িতে রাত কাটাক। তবে বোনের মেয়ে কিছু বলতেও পারছেন না। তিনি জানেন না সাদ কেন উর্মিলাকে ডিভোর্স দিয়েছিল, আর এখন তিনি তা জানতেও চান না। তিনি শুধু দেখছেন তার ছেলেটা ফালাককে নিয়ে একটু শান্তিতে আছে। তিনি মনে মনে দোয়া করলেন, আল্লাহ আমার ছেলেটার সংসারে যেন আর কোনো অশান্তি না আসে। রাত বাড়তে লাগলো। তারাবির নামাজ শেষ হয়ে গেছে, সাদ এখনও ফেরেনি। বাড়ির মেহমানরা গেস্ট রুমে সেটেল হয়েছে। উর্মিলা মাঝে মধ্যেই দর্প ভরে ড্রয়িং রুমে ঘুরে বেড়াচ্ছে, যেন এখনও এই বাড়ির মালকিন। ফালাক রিমার ঘরে বসে জানালার দিকে তাকিয়ে আছে, দেখতে চায় সাদ যখন দেখবে উর্মিলা এসেছে, ফিরে আসতে চাইছে, সাদের প্রতিক্রিয়া কি হয়। গেটে মীরা আর ফারদিন দাঁড়িয়েছিল। সাদের গাড়িটা গেট দিয়ে ঢুকতেই ওরা দুইজনেই এগিয়ে এলো। সাদ গাড়ি থেকে নামতেই মীরা হাত চেপে ধরল। সাদ ভ্রু কুঁচকে তাকালো। মীরার চোখে মুখে এক ধরনের মেকি আতঙ্ক। ভাইয়া তুমি এতক্ষণে এলে? জানো বাড়িতে কি হয়েছে? ওই উর্মিলা আপু এসেছে, এসে ভাবিকে যা তা বলে অপমান করেছে, বলেছে ভাবি নাকি তোমার দয়ার পাত্রী। ফারদিনও বলল, শুধু তাই না ভাইয়া, বলেছে তুমি নাকি এখনো ওকেই ভালোবাসো। ভাবি তো কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। দুজনে মিলে আরও কিছু উর্মিলার নামে বানিয়ে বানিয়ে বলল। সাদের হাতটা মুষ্টিবদ্ধ হয়ে এলো। চোখের মণি দুটো যেন আগুনের মতো জ্বলছে, ভয়াবহ রুদ্রমূর্তি ধারণ করলো। সাদ কোনো কথা না বলে ঘটঘট করে বাড়ির ভেতরে ঢুকলো। পিছনে মীরা আর ফারদিন একে অপরের দিকে তাকিয়ে দাঁত বের করে একটা বাঁকা হাসি হাসল। ওদের মিশন সাকসেসফুল। সাদ উপরে উঠতেই গাড়িটারি উর্মিলার সাথে দেখা। উর্মিলা যেন আগে থেকেই উৎপেতে ছিল। সাদকে দেখেই ঠোঁটে এক মায়াবী হাসি ফুটিয়ে তুলল। হ্যালো সাদ, কেমন আছো? অনেক দিন পর দেখা হলো আমাদের, তাই না? সাদ কোনো উত্তর দিল না, স্থির চোখে উর্মিলার দিকে তাকিয়ে আছে। সেই চাহনিতে মায়া নেই, বিরহ নেই, আছে শুধু এক ধরনের শীতল ঘৃণা। সাদ, আমি জানি আমি ভুল করেছিলাম। আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। এখানে না, প্লিজ কথাটা একবার শোনো অন্তত। এই বলে সাদের ঘরের দিকে যায়। সাদও পিছন পিছন যায়। ভিতরে গিয়ে উর্মিলা দ্রুত হাতে দরজাটা ভেতর থেকে আটকে দিল। এদিকে ফালাক রিমার ঘর থেকে বের হয়েছিল। করিডোরে পা রাখতেই ওর পায়ের তলার মাটি সরে গেল। দেখলো সাদ আর উর্মিলা একসাথে সাদের রুমে ঢুকলো। দরজাটা বন্ধ হয়ে গেল। ফালাকের হাতে থাকা পানির গ্লাসটা কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে ঝনঝন করে ভেঙে গেল। কিন্তু সেই শব্দের চেয়েও বড় শব্দ হলো ফালাকের বুকের ভেতরটা। কলিজাটা কেউ যেন ছিঁড়ে নিয়ে যাচ্ছে। বন্ধ দরজাটার দিকে তাকিয়ে ফালাকের দু চোখ বেয়ে বাঁধ ভাঙা অশ্রু নামল। ফালাকের বুকের ভেতরটা যেন মুহূর্তেই খা খা করে উঠল। একটা তীব্র হাহাকার ওর কণ্ঠনালী পর্যন্ত
দলা পাকিয়ে এলো। নিজের স্বামীর সাথে তার প্রাক্তন স্ত্রী বদ্ধ ঘরে আছে। দেওয়ালে ভর দিয়ে কোনো মতে নিজেকে সামলালো। এক ফোঁটা দু ফোঁটা করে নোনা জল ওর গাল বেয়ে টুপ টুপ করে মেঝেতে পড়ছে। ফালাক চাপা স্বভাবের মেয়ে, চিৎকার করে প্রতিবাদ করতে পারল না, শুধু নিজের মুখটা চেপে ধরল যাতে কান্নার শব্দটা কেউ শুনতে না পায়। ঝাপসা চোখে বন্ধ দরজার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে থাকে। চারপাশটা অন্ধকার হয়ে আসছে, বুকের ভেতরটা খা খা করছে। ফালাক অপলক দৃষ্টিতে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল, যেন মনে মনে আশা করছে সাদ এখনই দরজাটা খুলে বেরিয়ে এসে বলবে, ফালাক তুই যা ভাবছিস তা সত্যি নয়। কিন্তু দরজাটা খুলল না। ফালাক আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। নিজের অসহায়ত্ব নিঃশব্দে কাঁদতে কাঁদতে মীরার রুমের দিকে পিছিয়ে গেল। ওর মনে হচ্ছে এই বাড়ির প্রতিটা ইট আজকে উপহাস করছে। মীরার রুমে ঢুকে ফালাক দরজাটা আলতো করে ভিড়িয়ে দিয়ে বিছানার এক কোণে বসে পড়ল। কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দে গড়িয়ে পড়ছে নোনা জল। অন্যদিকে বন্ধ ঘরের ভেতরে সাদ উর্মিলার দিকে এক হিংস্র বাঘের মতো তাকিয়ে আছে। সাদের চোয়াল শক্ত হয়ে গেছে। সাদ, আমি ফিরে আসতে চাই। আমি জানি তুমি এই মেয়েটাকে নিয়ে সুখী নও। তুমি কেবল আমাকে রাগানোর জন্য ওকে বিয়ে করেছো। চলো না, আমরা আবার নতুন করে শুরু করি। সাদ এবার একটা তাচ্ছিল্যের হাসি আসলো। সাদ উর্মিলার দিকে এক পা এগোলো। উর্মিলা মনে মনে বিজয়ীর হাসি হাসলো। ভাবল সাদ হয়তো ওর কাছে টেনে নেবে। নিজের চোখ দুটো বন্ধ করে সাদের স্পর্শের অপেক্ষা করতে লাগলো। কিন্তু পরক্ষণেই ঘরের নিস্তব্ধতা ভেঙে এক প্রচণ্ড শব্দ হলো, ঠাস। সাদের হাতের একটা সজোর চড় উর্মিলার বাঁ গালে গিয়ে পড়ল। উর্মিলার মাথাটা ঘুরে গেল। টাল সামলাতে না পেরে বিছানার উপরে আছড়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই সাদকে টেনে তুলল এবং একের পর এক আরও 5টি চড় মারল। উর্মিলার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো। সাদ উর্মিলার চুলের মুঠেই শক্ত করে ধরল। ওর কণ্ঠস্বর এখন কোনো মানুষের নয়, যেন কোনো আহত সিংহের গর্জন। তোর মতো দুশ্চরিত্রাকে আমি বিশ্বাস করব? উর্মিলা ব্যথায় কুকড়ে গিয়ে গোঙাতে লাগলো। সাদ ওকে এক ছটকায় দেয়ালের সাথে চেপে ধরল। তোর সাথে আমার বিয়ে হয়েছিল বাড়িতে থেকে জোর করে আমার জীবনের প্রথম কোনো নারী। আমি ব্যবসা বুঝতাম, টাকা বুঝতাম, মেয়েলি আবেগ কোনো দিন বুঝিনি। ভেবেছিলাম বড়দের পছন্দে বিয়ে করেছি, সব মেনে নিয়ে তোকে নিয়ে সংসার করব। কিন্তু তুই তো বিয়ের আগে থেকেই অন্য পুরুষের সাথে বিছানা ভাগ করেছিস। বিয়ের পরেও সেই নোংরামি চালিয়ে গেছিস। সাদ ঘৃণা ভরে উর্মিলার দিকে তাকালো। আমি মাস্তান, আমি রাগী, এসব বলে কথা শোনাতি। আমার সাথে কেউ সংসার করতে পারবে না। আমার আড়ালে তুই যা করেছিস তার প্রতিটি প্রমাণ আমার কাছে আছে। আজ কোন সাহসে তুই আমার পবিত্র ঘরে ঢুকেছিস? কোন সাহসে তুই আমার ফালাকের নাম নিয়েছিস? উর্মিলা থরথর করে কাঁপছে। কোনো দিন সাদের এই বিভৎস রূপ দেখেনি। আমার ফালাক তোর মতো নোংরা নয়, ও ফুলের মতো পবিত্র। তুই তো ওর পায়ের নখেরও যোগ্য নোস। নতুন করে শুরু? তুই কি সত্যিই মনে করিস একটা হীরের বদলে আমি একটা নুড়ি পাথরকে বেছে নেব? তুই যে সাহস নিয়ে আমাদের বাড়িতে ঢুকে আমার ফালাককে অপমান করেছিস তার মাসুল তোকে দিতে হবে। উর্মিলার গালে সাদের হাতের আঙুলের দাগগুলো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। ঠোঁটের কোণ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত। কিন্তু উর্মিলার নির্লজ্জতা যেন শেষ হওয়ার নয়। আমার কথাটা একবার শোনো। ঠাস। সাদ আবারও চড় মারে। সাদ, তুমি বুঝতে পারছো না ওই কেউ মেয়েটা তোমাকে বশ করেছে। উর্মিলার মুখে ফালাকের নামে বশ করার অপবাদ শুনে সাদের হিতাহিত জ্ঞান লোপ পেল। গর্জে উঠে আবার উর্মিলার গালে আরও এক প্রচণ্ড চড় কষালো। ঠাস। আবার আবার তুই ওর নাম নিবি? তোর ওই নোংরা মুখে বশ করেছে? হ্যাঁ, ও আমাকে ওর পবিত্রতা দিয়ে বশ করেছে, ওর মায়া দিয়ে আমাকে মানুষ বানিয়েছে, যেটা তুই কোনো দিন পারিসনি। উর্মিলা ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেল। ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু ওর ভেতরে থাকা বিষাক্ত ইগো
ওকে থামতে দিচ্ছিল না। আবার ফুঁসিয়ে উঠে বলল, তুমি অন্ধ হয়ে গিয়েছো সাদ। ওই মেয়েটা তোমাকে স্রেফ তোমার টাকার কাঙাল। আমার মতো আভিজাত্য ওর সাত জন্মেও হবে না। ও তোমাকে। কথাটা শেষ হওয়ার আগেই সাদ উর্মিলার চুল টেনে মাথাটা ঝিমঝিম করে উঠল। এবার সাদের মেজাজ নিয়ন্ত্রণের বাইরে। টাকার কাঙাল? তুই বলছিস এই কথা? যেই মেয়েটা লন্ডনের কোটি কোটি টাকার রাজপ্রাসাদ ছেড়ে সামান্য একচালা ঘরে থাকতেও রাজি, সে টাকার কাঙাল? আর তুই তুই ছিলি টাকার নেশায় চুর হয়ে থাকা এক পতিতা, যে বিয়ের পবিত্রতাকেও কলঙ্কিত করেছিলি। আজ থেকে যদি কোনো দিন আমার ফালাকের ছায়া মারানোর চেষ্টা করিস, তবে তোকে পৃথিবী থেকে সরিয়ে দিতেও দ্বিধা করব না। সাদ রুম থেকে বেরিয়ে উন্মত্তের মতো ফালাককে খুঁজতে লাগলো। ওর বুকটা ফেটে যাচ্ছে এক অজানা আশঙ্কায়। ফালাকের জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। খোঁজ করতে লাগে। করিডরে নীলার সাথে দেখা হতেই সাদ অস্থির হয়ে জিজ্ঞেস করলো, ফালাক? নীলা নিচু স্বরে বলল, ভাইয়া, ভাবি আজ মীরার সাথে শুয়ে পড়েছে। মনটা খুব খারাপ ছিল তো, তাই আমি আর ডাকিনি। সাদ মীরার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হাতটা বাড়িয়েও দরজায় টোকা দিল না। ভাবল, সারা দিন যা ধকল গেছে, আর উর্মিলার ওই বিষাক্ত কথাগুলো ফালাকের উপর দিয়ে যে ঝড় বয়ে দিয়েছে, তার জন্য ফালাকের বিশ্রাম প্রয়োজন। সাদের নিজের মাথাটাও রাগে ফেটে যাচ্ছে। নিজেকে সামলে নিয়ে নিজের ঘরে ফিরে গেল। মনে মনে ভাবল, কাল সকালে সব ঠিক করে দেব। ফালাককে বুকে টেনে নিয়ে সব সংশয় দূর করব। সকাল হতেই মির্জা বাড়িতে প্রলয় নেমে এলো যেন। মীরার গগন বিদারী চিৎকারে সবার ঘুম ভাঙল। মা, ও মা, ভাবিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি ঘুম থেকে উঠে দেখি পাশে নেই। সারা বাড়ি খুঁজলাম, কোথাও নেই। সাদ ঘর থেকে বেরিয়ে এলো। পরনের শার্টটা কুচকানো, চোখ দুটো লাল। চিৎকার করে বাড়ির সবাইকে ডাকলো, ফালাক কোথায়? আমার ফালাককে এখনই আমার সামনে এনে দাও। কারোর কাছে কোনো উত্তর নেই। সাদের মাথায় তখন রক্তের ঝিলিক খেলছে। মনে হলো ফালাকের এই হঠাৎ হারিয়ে যাওয়ার পেছনে উর্মিলার কোনো হাত আছে। হিতাহিত জ্ঞান হারিয়ে গেস্ট রুমে ঢুকে উর্মিলার গলা টিপে ধরল। বল, তুই কি করেছিস? তুই আমার ফালাককে কোথায় পাঠিয়েছিস? যদি ওর কিছু হয় তবে তোকে আমি জ্যান্ত কবর দেব। উর্মিলা শ্বাস নিতে পারছিল না, চোখ বেরিয়ে আসার উপক্রম। কোনো মতে আর্তনাদ করে বলল, সাদ, সাদ, আমি আমি কিছু করিনি। সাদ ওকে এক ঝটকায় মেঝেতে ফেলে দিয়ে ঝড়ের বেগে বেরিয়ে এলো। প্রথমে গেল ফালাকের ভাইয়ের বাড়িতে। সেখানে গিয়ে দেখলো সবাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে। ফালাকের কথা জিজ্ঞাসা করতেই তারা বিরক্তি প্রকাশ করলো। সাদের মনে পড়ে গেল এই মানুষ বিধ্বস্ত। নিজেকে রুমের ভেতরে বন্দি করে ফেলেছে। ঘরের মেঝেতে দামি মদের বোতলগুলো ঘোরাঘুরি যাচ্ছে। যে সাদ কোনো দিন নেশার ঘরেও কাণ্ডজ্ঞান হারাতো না, সে আজ নেশার মাঝেই ফালাককে খুঁজে ফিরছে। ওর হাতে জড়ানো ফালাকের হালকা গোলাপি রঙের একটা সুতির শাড়ি ঘ্রাণ নিচ্ছে আর পাগলের মতো বিলাপ করছে, তুমি চোখের আড়াল হও, কাছে কিংবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। সাদের এই করুণ অবস্থা দেখে বাড়ির কারোরই চোখের জল বাদ মানছে না। মির্জা বাড়ির বাতাসে এখন শুধু হাহাকার আর ফালাকের শূন্যতা। ফালাক কি সত্যি সাদের জীবন থেকে হারিয়ে গেল? গত কয়েকদিন ধরে ঘরে সূর্যের আলো ঢোকেনি। ঘরের বাতাস ভারী হয়ে আছে দামি মদের কড়া গন্ধ আর সাদের যন্ত্রণাদায়ক নিঃশ্বাসের তপ্ত হয়। সাদ মেঝের উপরে অগোছালোভাবে পড়ে আছে। পরনের শার্টটা ছিঁড়ে গেছে, বোতামগুলো খোলা, দাড়ি গোঁফ বেড়ে মুখটা অচেনা লাগছে। এক হাতে আধ ভাঙা মদের বোতল, অন্য হাতে ফালাকের গোলাপি রঙের সুতির শাড়িটা।
শাড়িটা নিজের মুখের উপরে চেপে ধরে আছে, যেন ওই কাপড়ের ভাঁজেই ফালাকের অস্তিত্ব লুকিয়ে আছে। কোথায় গেলি ফালাক? সাদ হঠাৎ হো হো করে হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক বুকের জ্বালা। মদের বোতলটা দেওয়ালে সজোরে ছুঁড়ে মারল, ঝনঝন। কাচের টুকরোগুলো চুরমার হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। আমি আরহাম সাদ মির্জা, আমি যা চাই তাই পাই। তবে কেন আমার ফালাককে পাচ্ছি না? কেউ ওকে খুঁজে আনছে না কেন? তোরা সবাই কি মরে গেছিস? ঘরের দরজাটা খুলে মীরা ট্রেতে করে খাবার নিয়ে ঢুকলো। সাদের এই রূপ দেখে বুকটা কেঁপে ওঠে মীরার। ভাইয়া, একটু খেয়ে নাও। সাদ খাবারের ট্রেটা হাত দিয়ে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। খাবার? আমি খাবার দিয়ে কি করব? ফালাক ছাড়া আমার পেটে এক ফোঁটাও পানি ঢুকবে না। তুই যা এখান থেকে, যা সবাই, কাউকে দেখতে চাই না আমি। মীরা ভয়ে কেঁদে ফেলল, দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সাদ এবার হামাগুড়ি দিয়ে বিছানার কাছে গেল। বালিশটা জড়িয়ে ধরে অহংকারে রুক্ষ সাদ মির্জা আজ এক নিঃস্ব প্রেমিকের মতো কাঁদছে। বালিশে মুখ গুজেই ফালাকের নাম ধরে ডাকতে লাগলো, ফালাক ফিরে আয়। আমি সাদের এই পাগলামি, এই ভাঙচুর সব মির্জাবাড়ির বাতাসের সাথে মিশে এক মর্মান্তিক করুণ সুর তৈরি করছে। সাদের দিনগুলো কাটছে এক ঘোরের মধ্যে। চট্টগ্রাম শহরের অলি গলি চষে ফেলেছে ঈশান আর আয়ান, কিন্তু ফালাকের কোনো চিহ্নই নেই। সাদ আজ অনেক দিন পর নিজের রুম থেকে বের হলো। চোখের নিচে কালি, দাড়ি গোপ বড় হয়ে গেছে। ধীর পায়ে ফালাকের ভাইয়ের বাড়ির এলাকায় গেল। আজ গন্তব্য ফালাকের ভাইয়ের বাড়ি নয়, বরং ওর পাড়ার সাধারণ মানুষজন। সাত পাড়ার প্রতিটি দোকানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা লোকজনকে ফালাকের ছবি দেখাচ্ছে। দেখেছেন একে? গত কয়েকদিন আগে এই রাস্তা দিয়ে যেতে দেখেছেন? সবাই মাথা নাড়ছে, কেউ দেখেনি। সাত হতাশায় রাস্তার ধারে একটা ল্যাম্পপোস্টে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। অবিশ্বাস দীর্ঘশ্বাসগুলো আগুনের মতো উত্তপ্ত। হঠাৎ আকাশের দিকে মুখ করে চিৎকার করে উঠল, ফালাক কোথায় তুই? একবার দেখা দে, আমি আর সহ্য করতে পারছি না। সাদের এই হাহাকার শুনে আশেপাশের দুই একজন থমকে দাঁড়ালো। ঠিক তখনই 16-17 বছরের একটা কিশোর ছেলে সাদের সামনে এসে দাঁড়ালো। ছেলেটার পরনে সাধারণ গেঞ্জি। ভাইয়া, আপনি কি ফালাক আপুকে খুঁজছেন? সাদ বিদ্যুৎ বেগে ছেলেটার কলার চেপে ধরল, চোখে এখন পাগলাটে আসা। হ্যাঁ, তুমি জানো ও কোথায়? দেখেছো ওকে? ছেলেটা কিছুটা ভয় পেয়ে গেল সাদের এমন উগ্রতা দেখে। আমতা আমতা করে বলল, আমি আমি সেদিন খুব ভোরে বাস স্ট্যান্ডে ফালাক আপুকে দেখেছি, সাথে তিশা আপুও ছিল। তিশা নামটা শুনে সাদ চিনতে পারল না। ফালাকের ছোটবেলার বান্ধবী তিশা। আমি ফালাক আপুর বাড়ি 2 বাড়ির পর থাকি, ছেলেটা বলল। আর কে ছিল? শুধু ওরা দুজন? না ভাইয়া, সাথে একটা ছেলেও ছিল। ওরা একটা বাসে উঠল। ছেলে? ফালাকের সাথে অন্য কোনো ছেলে? সাদের মনে এক মুহূর্তের জন্য ঈর্ষার আগুন জ্বলে উঠল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলালো। কোথায় সেই তিশা? ওর বাড়ি কোথায় বলো আমাকে। ছেলেটি আঙুল উঁচিয়ে একটা ছোট্ট টিনের চালের বাড়ি দেখিয়ে বলল, ওই যে ওই বাড়িটা, ওইটা তিশা আপুদের। তবে তিশা আপু তো এখন এখানে থাকে না, মাসখানেক হলো ওনার বিয়ে হয়েছে, শুনেছি সিলেটে থাকে। সিলেট? সাদার এক মুহূর্ত দেরি করলো না। পকেট থেকে মানিব্যাগ বের করে সব টাকা ছেলেটার হাতে গুজে দিয়ে নিজের গাড়ির দিকে দৌড় দিল আর কৃতজ্ঞতা জানালো। সেদিন ফালাকের সারা রাত চোখের জল এক মুহূর্তের জন্য থামেনি। ভোরের আলো ফোটার আগেই ফালাক মির্জা বাড়ি থেকে বেরিয়ে হয়েছিল। ওর গন্তব্য ছিল শুধু একটি, মা বাবার কবর। কবরের পাশে বসে ফালাক অঝরিয়ে কেঁদেছে, মা বাবা, কেন আমাকে এই দগ্ধ পৃথিবীতে একা ফেলে গেলে? ফালাকের চোখে ভাসছে শুধু সেই বদ্ধ দরজার দৃশ্য। বুক জ্বলিয়ে যাচ্ছে ফালাকের। কবরস্থান থেকে ফেরার পথে হঠাৎ দেখা হয়ে যায় তিশার সাথে। তিশা ফালাকের ছোটবেলার বান্ধবী। ফালাক, তুই এই ভোরে এখানে? তোর এই অবস্থা কেন রে?
তিশার মায়াবী ডাকে ফালাকের সবটুকু বাদ ভেঙে গেল। তিশাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। সবটুকু হাহাকার উগড়ে দিল ওর কাঁধে। তিশা আর তিশার স্বামী সব শুনল। তিশার স্বামী খুব সাধারণ এক সাদামাটা মানুষ। শোন ফালাক, এইভাবে পথে পথে ঘুরে বেড়ানো তোর জন্য ঠিক হবে না। আমি আমার শ্বশুরবাড়ি যাচ্ছি, সিলেট। তুই আমাদের সাথে চল। কদিন ওখানে থাকলে তোর মনটা একটু শান্ত হবে। আমার শ্বশুরবাড়ির মানুষগুলো খুব ভালো রে, তারা তোকে কিচ্ছু বলবে না। ফালাক আর দ্বিরুক্তি করেনি, শুধু মনে হচ্ছিল এই শহর থেকে অনেক দূরে কোথাও হারিয়ে যেতে চায়। তিশার স্বামীর সাথে ওরা নীল রঙের বাসে উঠে পড়েছিল। সেই ছেলেটি বাসস্ট্যান্ডে ফালাক আর তিশার সাথে যেই ছেলেটিকে দেখেছিল, সে আসলে তিশার স্বামী। সিলেটের ছোট্ট গ্রাম। তিশাদের বাড়িটা মাটির দেয়াল আর টিনের চালের এক ছিমছাপ ঘর, কিন্তু এখানে একটা অদ্ভুত শান্তি আছে। ফালাক গত কয়েকদিন ধরে এখানেই আছে। ওর সারাটা দিন কাটে প্রকৃতির মাঝে। আর তিশার শাশুড়ি মা এসে গল্পও করেন। ফালাক প্রথম 3 দিন পাথর হয়েছিল, তবে দিন যায় ফালাকের কষ্টও বাড়ে। মির্জাবাড়ির সবার কথা খুব মনে পড়ে। আর সাদের কথা ভাবতে ভাবতে আরও বেশি যন্ত্রণায় কাতর। ফালাকের অবাধ্য মনটা বারবার চট্টগ্রামে ছুটে যায়। ফালাকের 2 চোখ শ্রাবণীর মেঘের মতো ভারী হয়ে থাকলেও সে নিজেকে শক্ত করার আপ্রাণ চেষ্টা করছে। মনে মনে ঠিক করেছে আর কারও করুণার পাত্রী হয়ে সে থাকবে না। এখানে সে কাজ করবে, না হয় চা শ্রমিকের কাজ করবে। খুব সামান্য আয়, তবে সে তা দিয়েই কোনোরকমভাবে চালিয়ে নেবে। তিশার শ্বশুরবাড়িটা পাহাড়ি ঢাল জায়গায়, গ্রামের শেষ প্রান্তে বলা চলে। খুব নিরিবিলি জায়গা। সামনে একটা জলাশয় আছে, ওখান থেকে স্বচ্ছ পানি আনে ওরা। ফালাক জানায় আজ সে যাবে পানি আনতে। তিশা মানা করলেও ফালাক জোর করে যায়। জলাশয়টা যেন এক শান্ত দর্পণ। ফালাক মাটির কলসটা কাঁখে নিয়ে পাথুরে পথ ভেঙে নিচে নেমে এলো। তিশা বারবার বারণ করেছিল, ফালাক তুই এই পথে অভ্যস্ত না, পড়ে যাবি তো। ফালাক শোনেনি। ও চায় নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে, যাতে সেই অভিশপ্ত রাতের স্মৃতি ওকে আর কুড়ে কুড়ে না খায়। স্বচ্ছ টলটলে পানি দিয়ে কলসটা ভরল ফালাক। ভিজে যাওয়া শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে কলসটা মাজায় তুলল। এক মুহূর্তের জন্য জলাশয়ের পানিতে নিজের প্রতিচ্ছবি দেখল। চোখের নিচে গাঢ় কালি, ফ্যাকাশে মুখ। ফালাক যখন ঘুরে দাঁড়ালো ফেরার জন্য, ঠিক তখনই ওর পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। পাথরে পথের উপরে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী পুরুষ। ঝনঝনঝন ফালাকের হাত থেকে মাটির কলসটা ছিটকে পাথরের উপরে পড়ে চুরমার হয়ে গেল। কলস ভরা স্বচ্ছ পানিটুকু কলকল শব্দে মাটির বুক চিরে জলাশয়ে ফিরে যেতে লাগলো। ফালাকের শরীরটা থরথর করে কাঁপছে। বিশ্বাস করতে পারছে না, এই জনমানবহীন পাহাড়ি এলাকায় সাদ মির্জা কীভাবে পৌঁছে গেল। সিলেটের এই নির্জন পাহাড়ের ঢালে জলাশয়ের স্বচ্ছ পানির কলকল ধ্বনির মাঝে সময়টা যেন এক নিমেষেই থমকে গেল। ফালাকের 2 চোখে অবিশ্বাসে স্থির হয়ে আছে সাদের উপর। সাদকে দেখে ফালাকের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মানুষটার এই কী দশা! উস্কো খুস্কো চুল, মুখ ভর্তি অবিন্যস্ত দাড়ি, আর চোখের নিচে গাঢ় কালচে গর্ত। ফালাক নিজের অজান্তেই এক পা এগিয়ে যেতে চাইল, কিন্তু উর্মিলার বিষাক্ত স্মৃতি ওকে আবার পাথর করে দিল। সাত ফালাকের ঠিক 1 হাত দূরত্বে এসে থামল। ফালাকের চোখের দিকে তাকিয়ে খুব ধীরে ধীরে বলল, 6 দিন 22 ঘন্টা 46 মিনিট পর। ফালাক স্তম্ভিত হয়ে গেল। সাত কি তবে প্রতিটা সময় গুনে রেখেছে? সাত এক ঝটকায় ফালাককে নিজের বুকের মাঝে টেনে নিল। 2 হাত ফালাকের পিঠ মাথা চেপে ধরে যেন নিজের হারিয়ে যাওয়া প্রাণটা ফিরে পেল। সাতের নিঃশ্বাস ফালাকের ঘাড়ের কাছে এসে আছড়ে পড়ছে। কেন করলে এমন? ফালাক এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকার চেষ্টা করছিল, কিন্তু সাদের এই হাহাকার মেশানো স্পর্শে সব বাঁধ ভেঙে গেল যেন। সাতের শার্টের কলারটা খামচে ধরল। 2 চোখ বেয়ে শ্রাবণের ধারার মতো জল নামতে লাগলো।
সাত ফালাকের বুকটা দুই হাতে আগলে ধরল। ওর আঙুলগুলো দিয়ে ফালাকের চোখের জল মুছে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে, কারণ জলের ধারা থামছেই না। দুইজন মানুষের একে অপরকে হারানোর ভয় আর ফিরে পাওয়ার তীব্র আকুতি। তিশা আর ওর স্বামী দূর থেকে এই দৃশ্য দেখে থমকে দাঁড়ালো। তারা বুঝতে পারল এই প্রলয়ঙ্করী ভালোবাসার মাঝে বাধা দেওয়ার ক্ষমতা কারও নেই। তিশা আর তিশার স্বামী দূর থেকে এই দৃশ্য দেখে পরম শান্তিতে হাসল। ফালাক সাদের বুকে মুখ গুজে কাঁদছে, আর সাদ ফালাকের কপালে মুখে বারবার পাগলের মতো চুমু খাচ্ছে, যেন নিশ্চিত হতে চায় যে ফালাক সত্যিই ওর কাছে ফিরে এসেছে। সাদের 6 দিন 22 ঘন্টার বিভৎস প্রতীক্ষার অবসান। নির্জন জলাশয়ের পাশে সিমেন্টের ভাঙা বেঞ্চিটাতে সাদ শুয়ে আছে ফালাকের কোলে মাথা রেখে। ফালাকের কম্পিত হাত সাদের অবিন্যস্ত চুলে বিলি কেটে দিচ্ছে, আর নোনা জল টুপ টুপ করে সাদের কপালে পড়ছে। সাদ চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলল। 6 দিন 22 ঘন্টার ভয়াবহ যন্ত্রণার পর 6 দিন 22 ঘন্টার ভয়াবহ যন্ত্রণার পর এই প্রথম নিঃশ্বাসটা স্বাভাবিক হচ্ছে। ফালাকের কোলের উষ্ণতায় যেন নিজেকে হারানো স্বর্গ খুঁজে পেয়েছে। কিছুক্ষণ পর সাদ বলতে শুরু করলো, লন্ডন থেকে যখন ফিরলাম বাড়ির সবাই বিয়ের জন্য পাগল করে তুলল। আমার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, কিন্তু উর্মিলা ছিল খালার একমাত্র আদরের মেয়ে। মাও খুব পছন্দ করতেন, তাই আর না করতে পারিনি। আমি সংসার করার চেষ্টা করেছিলাম ফালাক, নিজে থেকে অনেক এফোর্ট দিয়েছি। মেয়েলি আবেগ অনুভূতি নিয়ে আমার ধারণা কম ছিল, কিন্তু ও আমার বিবাহিত স্ত্রী ছিল বলে ওকে সম্মান করতাম, ভালোবাসার চেষ্টাও করেছি আমি। সাদ থামল, গলার স্বরে এক রাস তিক্ততা আর ঘৃণা ফুটে উঠল। ফালাক নিষ্পলক চোখে তাকিয়ে সাদের কথাগুলো শুনছে। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম আমি ভুল মানুষের পেছনে সময় নষ্ট করেছি। ওর চরিত্র কতটা জঘন্য ছিল সেটা আমি আগে বুঝিনি। বিয়ের আগে থেকেই ওর অন্য পুরুষের সাথে সম্পর্ক ছিল, আর বিয়ের পরেও সেটা চালিয়ে যাচ্ছিল। আমি খালামণির সম্মানের দিকে তাকিয়ে বাড়িতে কাউকে কিছু জানাইনি, শুধু নিঃশব্দে ওকে ডিভোর্স দিয়ে জীবন থেকে সরিয়ে দিয়েছি। তখন থেকেই আমার বিশ্বাস উঠে গিয়েছিল, মনে হতো সব মেয়েই বুঝি এমন, সুযোগ পেলে আমাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে। সাদ ফালাকের হাতটা টেনে নিয়ে নিজের গালের উপরে রাখল। তারপরে যখন তুমি এলে আমি ভাবছিলাম তুমিও বুঝি তেমনই হবে, টাকার লোভে আমায় বিয়ে করেছ। কিন্তু আস্তে আস্তে আমি অবাক হতে থাকলাম। কেউ আমার জন্য অপেক্ষা করে, কেউ আমার জন্য ব্যথায় কাঁদে, কেউ 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 আবার নিজে হাতে আমাকে খাইয়ে দেয়। এইসব আমার কাছে একদম নতুন ছিল ফালাক। মা ছাড়া কেউ কোনো দিন আমার এতটা যত্ন নেয়নি। আমার রাগ জেদ আর পাগলামি তুমি যেভাবে সহ্য করেছো তাতে আমি ঠিক করে রেখেছিলাম তোমাকে আর কোনো দিন কষ্ট পেতে দেব না, তোমাকে নিয়ে দূরেই কোথাও চলে যাব। সাদ হঠাৎ উঠে বসে, ফালাকের চোখের দিকে তাকিয়ে হাত দুটো শক্ত করে ধরল। সেদিন যখন ওই উর্মিলা বাড়িতে এলো আমার মেজাজ এমনিতেই সপ্তমে চড়েছিল, কিন্তু খালামণির মাস 2 আগে একটা বড় অপারেশন হয়েছে বলে আমি রাগে কোনো অঘটন ঘটাতে চাইনি। উর্মিলা আমার ঘরে ঢুকে যখন দরজা বন্ধ করলো আমি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন তোমাকে নিয়ে আজে বাজে কথা বলছিল আমি ওকে মারতে শুরু করি। ফালাক এতক্ষণ স্থির হয়ে সব শুনছিল। বুকের ভেতরের পাথরটা যেন মুহূর্তেই গলে জল হয়ে গেল। বুঝতে পারল সাদের সেই রুক্ষতার আড়ালে কতটা ক্ষত আর একাকিত্ব লুকিয়েছিল। ফালাক আর থাকতে পারল না, সাদের প্রশস্ত বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আমি খুব ভয় পেয়েছিলাম, আমার মনে হয়েছিল আমি আপনার জীবনে আর কোনো অংশই নই। সাদ ফালাকের চিবুক ধরে মুখটা উঁচিয়ে ধরল। আর কোনো দিন আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না, যদি চাও তবে আমি নিজেকে শেষ করে দেব, তোমাকেও শান্তিতে থাকতে দেব না, তুমি শুধুই আমার ফালাক। ফালাকের হৃৎপিণ্ড যেন কেঁপে উঠে শোনে। ফালাকের কম্পিত হাত দুটো নিজের গালের উপরে চেপে ধরল সাদ। ফালাকের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দুটো আজ যেন স্বচ্ছ আয়না, যেখানে কোনো লুকোছাপা নেই। ফালাক,
আজ একটা সত্যি কথা বলি, উর্মিলা আমার জীবনে প্রথম নারী ছিল ঠিকই, কিন্তু ও কোনো দিন আমার মন বা শরীর কোনোটাকেই স্পর্শ করতে পারেনি। ওর নোংরামি জানার পর থেকে আমি ওকে ঘৃণা করতাম। সাদ একটু থামে, ফালাকের কপালে নিজের কপাল ঠেকিয়ে খুব সন্তর্পণে বলল, আমার জীবনে তুমি প্রথম নারী না হলেও আমার জীবনে প্রথম স্পর্শ করা নারী। কিন্তু তুমি ফালাক, তোমার পবিত্র মায়া, তোমার সলজ্জ চাহনি, সব কিছু দিয়ে তুই আমাকে যেভাবে দখল করেছ, সেটা আমার জীবনে প্রথমবার। এর আগে আরহাম সাদ মির্জা কোনো নারীর কাছে এইভাবে হার মানেনি। ফালাকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। সাদের এই স্বীকারোক্তি মনে সবটুকু অন্ধকার দূর করে দিয়ে এক বিশাল জ্যোৎস্না নামিয়ে আনল। আপনি সত্যিই বলছেন? সাদ ফালাকের চিবুকটা উঁচিয়ে ধরল। কি মনে হয় এই 6 দিন 22 ঘন্টা আমি মরে মরে বেঁচে আছি কোনো মিথ্যে বলার জন্য? সাদ ফালাকের মুখটা 2 হাতে আলতো করে ধরল। ফালাকের চোখের পাতায় এখন কান্নার নোনা জল লেগে আছে, কিন্তু সেই চোখে এখন আর কোনো সংশয় নেই, আছে শুধু এক সমুদ্র সমর্পণ। সাদের রক্তবর্ণ চোখ দুটো আজ তৃষ্ণার্ত। 6 দিন 22 ঘন্টার দীর্ঘ বিচ্ছেদ, হাহাকার আর না পাওয়ার যন্ত্রণা ওকে পাগল করে দিয়েছে। সাদ ফালাকের খুব কাছে মুখ নিয়ে এলো। নিঃশ্বাস ফালাকের ঠোঁটে এসে আছড়ে পড়ছে। ফালাক আবিষে চোখ দুটো বন্ধ করে ফেলল। অনুভব করল সাদের ঠোঁটের স্পর্শ। দীর্ঘদিন প্রতীক্ষার পর যেন এক পশলা বৃষ্টির মতো ঠোঁটে ঠোঁট মিলিয়ে যেন নিজের সবটুকু তৃষ্ণা মিটিয়ে নিতে চাইল। ফালাক সাদের শার্ট খামচে ধরে। মনে হলো এই মুহূর্তে পৃথিবীটা যদি থেমে যেত তবে মন্দ হতো না। সাদের এই নিবিড় সান্নিধ্য ফালাকের শরীরের শিরায় শিরায় এক অদ্ভুত শিহরণ বইয়ে দিচ্ছে। সাদ ফালাককে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল, যেন এক মুহূর্তের জন্য ছাড়লে ফালাক আবার ওই কুয়াশার মাঝে মিলিয়ে যাবে। এই নির্জন পাহাড়ি জলাশয়ের পারে ফালাক আজ ওর জীবনের সব চাইতে বড় উত্তরটা খুঁজে পেল।